আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিশরের নতুন প্রস্তাব। জানিয়ে দেব মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সক্রিয় সন্ত্রাসীরা। এরপরে জানিয়ে দেব বাংলাদেশকে পুঁজি করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নানা সমীকরণ। সর্বশেষ জানিয়ে দেব আগামী 13 ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে মিশরের নতুন প্রস্তাব। গাজায় 14 মাস ব্যাপী চলমান হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির নতুন প্রস্তাব দিয়েছে মিশর। একজন ইসরায়েলি কর্মকর্তা বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, মিশরের মাধ্যমে মধ্যস্থকারীরা একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তৎপরতা শুরু করেছে। জিম্মি চুক্তি নিয়ে মিশর এই নিয়ে হামাসকে প্রস্তাব দিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, এটি কায়রোর একটি প্রস্তাব যা ইসরায়েল আলোচনার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। ওই কর্মকর্তা লিখেছেন, প্রস্তাবটি যুদ্ধের অবসানের জন্য নয়, তবে একটি বর্ধিত যুদ্ধবিরতি যা বয়স্ক, শিশু, নারী ও অসুস্থ ও গুরুতরভাবে আহত জিম্মিদের মুক্তির অনুমতি দেবে। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এখন পর্যন্ত গাজায় 44,580 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছে অন্তত 1,05,739 জন। এদিকে টাইমস অফ ইসরায়েলকে এক সূত্র জানিয়েছে, মধ্যস্থকারী হিসেবে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনা কাতার ও তার ভূমিকা পুনরায় শুরু করছেন। সূত্রটি আরও জানিয়েছে, ট্রাম্পের মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটনফ নভেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে আলাদাভাবে দেখা করবেন। এছাড়া আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। সম্প্রতি নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চরম মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠিত করছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। মিথ্যা প্রচারে ইসরায়েলি পন্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে সিরিয়ার সক্রিয় সন্ত্রাসীরা। ট্রাম্পের হুমকির জবাবে পুতিনের মন্তব্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গত 4 বছর আগে মার্কিন মুদ্রার ডলারের যে ক্ষমতা ছিল তা এখন আর নেই। সাম্প্রতিক সময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মুদ্রার ডলারকে আন্তর্জাতিক লেনদেন থেকে বাদ দেওয়ার বিষয়ে ব্রিক্স জোটের বিরুদ্ধে যেই হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে এই কথা বলেছেন পুতিন। এই খবর সহ তুলে ধরছে বিশ্বের কয়েকটি সাম্প্রতিক বড় খবর। গাজায় ইসরায়েলের গণহত্যা বা বংশনিধন অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকালের খবর অনুযায়ী দক্ষিণ গাজায় একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বোমা হামলায় অন্তত 20 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়াও উত্তর গাজায় ইসরায়েলি জঙ্গি বিমানের হামলায় অন্তত 10 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং 50 জনের বেশি আহত হয়েছেন। ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নামক মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্টের কথা উল্লেখ করে বুধবার লিখেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধের বংশ নিধন অভিযান বা গণহত্যা। হামার উপকণ্ঠের এসব এলাকা দখলে নিয়েছিল বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ-শামের সন্ত্রাসী সেনারা। সিরিয়া সরকারি সেনাদের হামলার মুখে উত্তর পশ্চিম সিরিয়ার ওইসব এলাকা থেকে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। সিরীয় সরকারি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরানা গতকাল বুধবার জানিয়েছেন, হামার উপকণ্ঠে সন্ত্রাসীদের অবস্থান নিয়ে সিরীয় সরকারি সেনারা নিখুঁত আঘাতে বহু সন্ত্রাসী নিহত ও তাদের বাড়ি ঘরগুলো ধ্বংস হয়েছে। রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছেন, হামার উত্তর দিকের উপকণ্ঠে ওত পেতে থাকা সিরীয় সরকারি সেনাদের একটি জটিল ও কৌশলী অভিযানের শিকার হয় সন্ত্রাসী সেনারা, আর এতে তাদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার করেছে সিরীয় লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। মিথ্যা সংবাদ তৈরি ও প্রচারের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে সিরিয়ার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এমন সব ভিডিও তৈরি করছে যেখানে দেখানো হচ্ছে
নানা চত্বর বা ময়দানে সিরিয়ার সরকারি সেনাদের সঙ্গে তাদের লড়াই হচ্ছে, আর তারা এভাবে দেখাতে চাচ্ছে যে এসব সংঘর্ষে সন্ত্রাসী গ্রুপগুলোই বিজয়ী হচ্ছে। এদিকে বাংলাদেশকে পুঁজি করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নানা সমীকরণ। ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরজি কর আন্দোলন এখন অনেকটাই অতীত। তবে সম্প্রতি হিন্দু সন্ত্রাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার বা সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগকে অস্ত্র করে বিজেপি সহ হিন্দুত্ববাদী কয়েকটি দল নতুন করে রাজনীতি শুরু করছে। শুধু তাই নয়, তারা রীতিমতো রাস্তায় নেমে আন্দোলন করতে চাইছেন। তবে বিরোধী দলগুলো এমন হিসাব নিকাশ আজ করতে পেরে রাজ্যটির শাসক দল তৃণমূল অবস্থান নিয়েছে, যদিও সেটি খানিক এলোমেলো বলে দলের অনেকেই মনে করছেন। আনন্দবাজারের পত্রিকার এক প্রতিবেদনে এসব উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বলেছেন তিনি বাংলাদেশের বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানই মেনে নেবেন, তেমনি আবারও বিধানসভায় দাবি উঠেছে বাংলাদেশ জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর। অর্থাৎ এপারে সংখ্যালঘু ভোটের সঙ্গে তার হিসেবে ওপারের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর অঙ্ক যে নেই তা নয়, বরং তিনি বারংবার বলেছেন আমরা সকলকেই ভালোবাসি। পত্রিকাটি বলছে, প্রত্যাশিতভাবেই বাংলাদেশকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নিজেদের মতো করে লাভের হিসাব নিকাশ কষতে শুরু করেছেন। বিশেষত বিরোধী পরিসরে থাকা রাজনৈতিক দলগুলো রাস্তায় নামা আন্দোলনে থাকা তাগিদ চোখে পড়েছে। অনেকের মতে তাতে অক্সিজেন দিচ্ছে বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা। তাতে যেমন স্বাভাবিক নিয়মে বিজেপি রয়েছে, তেমনই রয়েছে সিপিএম, কংগ্রেসও। আনুষ্ঠানিকভাবে অঙ্কের কথা না মানলেও একান্ত আলোচনায় প্রত্যেক শিবিরের নেতারা ফর্মুলার কথা গোপন করছেন না। এদিকে 13ই ডিসেম্বর মহাসমাবেশের ডাক দিয়েছে পাকিস্তানের পিটিআই। সম্প্রতি ইসলামাবাদে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী 13ই ডিসেম্বর পেশোয়ারে সমাবেশ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত 13ই নভেম্বর পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। প্রধান তিনটি দাবি পেশ করে গত 24শে নভেম্বরকে সামনে রেখে তিনি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত ডাক দিয়েছেন। পিটিআইয়ের নির্বাচনী রায় পুনর্বহাল এবং দলের নেতাকর্মীদের মুক্তি ও 26তম সংশোধনী রদ করার দাবি জানিয়ে এই চূড়ান্ত ডাক দেওয়া হয়েছে। 26তম সংশোধনীর কারণে দেশে স্বৈরশাসন কায়েম হয়েছে বলে আগে থেকে প্রতিবাদ জানিয়ে আসছিলেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদে পিটিআই সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত 27শে নভেম্বর সকালে দলের নেতারা তাদের সমর্থকদের নিয়ে সরকার ঘোষিত রেড জোন থেকে পিছু হটে। ইসলামাবাদের চূড়ান্ত ডাক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে 12 জন সমর্থকের মৃত্যুর দাবি জানায় পিটিআই। তবে সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করে জানায় নিরাপত্তা বাহিনীকে সেখানে লাইভ অ্যামুনিশন ছাড়াই মোতায়েন করা হয়েছিল। তবে ইমরান খান তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে অভিযোগ করেছেন রাষ্ট্রীয় সন্ত্রাসীদের কারণে তার সমর্থকরা নিহত হয়েছেন। তিনি বলেছেন দেশের স্বৈরশাসন কায়েম হয়ে গেছে। ইমরান খান তার বার্তায় বলেছেন আমাদের কয়েকশো নেতাকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। সুপ্রিম কোর্টকে এখন বিষয়টি দেখাতে হবে এবং সাংবিধানিকভাবে ভূমিকা পালন করতে হবে। ইমরান খান আরও বলেন আমরা সুপ্রিম কোর্ট, লাহোর হাইকোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছি, তবে আদালত কোনো ব্যবস্থা নেয়নি এবং দেশে এই অবস্থানে পৌঁছেছে।